আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, একটা ইন্টারেস্টিং খবর আছে যে জামিনে বেরিয়েই জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছে আওয়ামী লীগ নেতারা। আচ্ছা, রংপুর থেকে একদম বাই নেম স্টোরি, ওখানকার রিপোর্টারের নাম দিয়ে লেখা হয়েছে, রংপুরে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্য চলাফেরা ও সক্রিয়তায় শঙ্কায় আছেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আওয়ামী লীগের এসব নেতাকর্মী জেল থেকে জামিনে বেরিয়ে মামলার বাদী ও সাক্ষীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন এসব পরিবারের সদস্যরা। পুলিশের নিষ্ক্রিয়তায় আরও বেশি উদ্বেগ প্রকাশ করেছেন তারা। অনেকবার বলেছি, আবারও বলি, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ মাঠে আসলে হুমকি ধুমকি দেওয়া লাগবে না। মানে জাস্ট আওয়ামী লীগ মাঠে আছে, এবং আমি তো বলি যে আওয়ামী লীগ তার যদি সৌভাগ্য হয় এখন মাঠে আসার, তাহলে সে ধ্বংসাত্মক হিংসাত্মক রাজনীতি করবে না। করলে তার প্রবলেম আছে, এটা তার ইমেজও আরো ইমেজ, এমনিতেই তো ইমেজ ফিরে আসেনি। মানুষের কিছু একটা তার নির্যাতনের রূপ দেখে কিছু একটা সেন্টিমেন্ট, ইমোশনালিটি আওয়ামী লীগের দিকে ভিড় করেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু তার যেই কৃতকর্ম আগের, সেইটার খুব যে কোনো মনে হওয়া যে না আওয়ামী লীগ বোধহয় এখন ভালো হয়ে গেছে, সেটা ভাবার মতন কোনো পদক্ষেপ বা আওয়ামী লীগ হয়তো সুযোগও পাচ্ছে না, সেই সুযোগও তো তারা নাই। যাক, আমি আরো একটা জায়গায় আপনাদের কথা বলবো। শহীদ ও জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার সূত্রে জানা যায় তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন মামলা করেছেন। লাইনটা দেখেন, আমার দেশেই বলছে যে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার সূত্রে জানা যায় তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন মামলা করেছেন। পাশাপাশি পুলিশও বাদী হয়ে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার মামলা করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসব মামলায় কিছু আসামিকে গ্রেফতার করা হয়, কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর দলীয় সরকার গঠিত হওয়ার পর এসব মামলার আসামিদের একের পর এক জামিন দেওয়া হচ্ছে। জামিন পেয়ে আসামিরা বাদী ও সাক্ষীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এই যে বলছে যে জুলাই যোদ্ধারা এবং শহীদ পরিবার, এরা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে এবং পুলিশও রাষ্ট্রদ্রোহ মামলা করেছে। ইউনূস আমলে 1000 মামলার মধ্যে একটা যদি সত্যি মামলা হয়ে থাকে, 999টাই ভুয়া মামলা। আবার কোনো মামলায় তো আসামির সংখ্যা 100, 150, 200, 300, 400, 500-র নিচে না। এই যে পরের তালিকাগুলা, এই তালিকাগুলায় জুলাই যোদ্ধা বলেন, এটা বর্তমান সরকারের ক্ষমতায় এসে বলেছে যে এই সময়ে যে ফাউ মামলা হয়েছে, পুলিশ মামলা করেছে এই তথাকথিত জুলাই যোদ্ধা সমন্বয়কদের চাপে। আবার জেলা নেত্রকোনায় একটা জুলাই হত্যাকাণ্ডের মামলা হয়েছে। জুলাই মাস পার হওয়ার পরে আরেক জুলাই আসি প্রায় 1 বছর পরে পুলিশকে চাপ দিয়ে, পুলিশের আমাদের যতটুকু খবর সেটা হচ্ছে পুলিশ সুপার রাজি না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজি না, জানে যে এটা একটা আজগুবি ভুয়া মামলা হবে, তারপরেও প্রেশার দিয়ে মামলা হয়েছে জুলাইয়ের অনেক মাস পরে। এরকম মামলা সারা দেশে ভুরি ভুরি হয়েছে। আপনারা দেখেছেন যে জুলাই শহীদ তালিকায় মদ খেয়ে বারে মারা গিয়ে সেই তালিকায় নাম উঠেছে। এরকম মামলাও ওই মদ না খেয়েও মাতালের মতো একজন বাদী গিয়ে মামলা করেছে। ফলে এই যে আওয়ামী লীগ ঘরানার অথবা আওয়ামী লীগ গন্ধ আছে এরকম মানুষের জীবন থেকে 1 বছর ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ছিনিয়ে নেওয়ার কি স্বাভাবিক কোনো প্রতিক্রিয়া নাই? ওদেরকে কি হুমকি দেওয়ার প্রয়োজন আছে? এই ভুয়া মামলাগুলোর কারণে একজন মানুষের, শত শত মানুষের জীবন বাংলাদেশে তছনছ হয়েছে। এই পত্রিকায় বলছে, অভিযোগ রয়েছে এসব বিষয়ে পুলিশকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না, উল্টো পুলিশের অনেক কর্মকর্তা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাহস যোগাচ্ছেন। এছাড়া বিএনপির অনেক নেতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন ও সহায়তা করছেন। এতে প্রকাশ্যে ঘুরে বেড়াতে সাহস পাচ্ছে জুলাই বিপ্লবে হত্যা সহ বিভিন্ন মামলার আসামিরা। জামিনে, কিন্তু এটা বলে থাকবে জামিনে থাকা মানুষগুলো, এদের ইচ্ছাটা কি জানেন? এদের ইচ্ছাটা হচ্ছে যে এখনও ইউনূস সরকারের মতন বিএনপি সরকার অ্যাটিটিউড করুক, আওয়ামী লীগের সব জেলে পচতে পচতে জেলে মারা যাক, এবং আবারও সেই জুলাই যোদ্ধার বাণিজ্য যদি তুলে দিতে পারেন এদের হাতে। এরা তো আফসোসের কথা বলে, প্রকাশ্যেই বলে, হ্যাঁ তাদের আফসোস, তারা আগে
কি রকম বাড়াবাড়ি করতে পারতো, উপদেষ্টাদের সামনে গিয়ে চিল্লাইতে পারতো, মন চাইলে সচিবালয়ে ঢুকে যেতে পারতো। সেই খায়েশ থেকে এই রিপোর্টেই রংপুরের কয়েকটা উপজেলা, যেমন গঙ্গাচড়া উপজেলার একেবারে লিস্ট ধরে আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আরও কয়েকজনের নাম ধাম দিছে। পীরগাছায় এরা সব, বদরগঞ্জে এরা সব ঘুরে বেড়াচ্ছে, মিঠাপুকুরে আওয়ামী লীগের লোকজন, মানে রংপুরের প্রায় উপজেলা ওয়ারি প্রত্যেকটা জায়গার নাম ধরে ধরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এখানে কমেন্ট নিয়েছে, বলছে রাষ্ট্র তার আইনগতভাবে অপরাধীদের অবশ্যই ধরবে, যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত, এবং প্রকৃতপক্ষে যারা অপরাধী তাদের অবশ্যই গ্রেফতার করতে হবে। ইউনূস তো গ্রেফতার করেছে, গ্রেফতার করে দেশটাকে ছাড়খাড় করে ফেলেছে। এইরকম পুরো রংপুরের প্রায় প্রত্যেকটা উপজেলার তারা বর্ণনা দিয়েছে। এই বর্ণনা থেকে আমার ধারণা উপলব্ধি হয়েছে, রংপুরে তো আমরা খোঁজ রাখি, রংপুরে জাতীয় পার্টির লোকজন এখনো আছে, অ্যাক্টিভ আছে, তাদের সঙ্গে আমাদের নানান সময় কথা হয়, বিভিন্ন রাজনৈতিক অ্যাঙ্গেলের লোকজনের কথা হয়, আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথা হয়। রংপুর রাজনৈতিকভাবে কম সংঘাতপূর্ণ একটা এলাকা ছিল, কিন্তু জুলাই সমন্বয়করা, জুলাই যোদ্ধার নাম দিয়ে, জুলাই যোদ্ধার নামধারী লোকরা এমন এক ত্রাসের, অত্যাচারের, মবের এবং সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির রাজত্ব রংপুরে কায়েম করেছিল, যেটা রংপুরের দীর্ঘ সময়ের সেই সম্প্রীতি, উত্তরবঙ্গের মানুষ এমনিতেই সিম্পল হয়, সহজ সরল হয়, তাদের সেই সম্প্রীতির বন্ধনটার 12টা বাজিয়ে দিয়েছিল। এখন আবার সম্প্রীতির রাজনীতি, মানুষ জামিনে আসছে, ঘুরে বেড়াচ্ছে, সেটাও যেন সহ্য হচ্ছে না। আর ভেতরে ভেতরে ওই যে টেনশন, আওয়ামী লীগ মাঠে নেমে গেছে, মানে তারা ঘুরে বসে যাচ্ছে। এই ঘরে বসা থেকে এখন অথৈ সাগরে পড়েছে, ইউনূস নাই, কই যাবে, কি করবে? কারণ আগে তো রংপুর কেন, সারা বাংলাদেশে উপজেলা লেভেলে চিনে না, জানে না, ছাল চুলা নাই সেরকম লোকজন, সমন্বয়ক, উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগাভাগি হয় না, কাজের ভাগাভাগি হয়, এই ভাগবাটোয়ারা হয়, সেই ভাগবাটোয়ারা সমন্বয়ক পরিচয় দিয়ে 2-4-5টা নাম ঢুকে যেত, এদেরকে কেউ চেনে না, এদেরকে সমান ভাগ দিতে হতো। সেই রাজত্ব এখন বিলীন হওয়ার পথে, ফলে তারা এখন অনেকটাই, আমরা বলি না তার ছিঁড়ে যায়, তার ছিঁড়ে যাওয়া অবস্থা। জিজ্ঞেস করেন তাহলে বুঝবেন, সেই কারণে আমি বলছি হাই আওয়ামী লীগ, হাই আওয়ামী লীগ কেন বললাম, তার আগে আরেকটা সত্য ঘটনা যেটা এখন আপনারা সকলে জানেন। তারপরে এই যে দেখতেছেন না, ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যেই সংঘর্ষটা হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, সেইটার মধ্যে এইটার আগে জাস্ট 1 বছর আগে, গত বছর জুলাই তো 12 দিনের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ইরানের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তার কারণ হচ্ছে যে ওদের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে গোয়েন্দা তথ্য সব মোসাদের হাতে পৌঁছে যাচ্ছিল। আর এই মোসাদের হাতে যখন পৌঁছা শুরু করলো, কিভাবে গেল এইটা তদন্তের জন্য আইআরজিসির সবচেয়ে চৌকস 45 জন অফিসার দিয়ে একটা গ্রুপ করা হলো, যে এরা কি করবে, শুধু মোসাদের গুপ্তচর, সিআই এর গুপ্তচরদেরকে ধরে সরাসরি ফাঁসি বা মাইরা ফেলো, কোনো বিচার আচার নেই, এরা গুপ্তচর। এইটা যখন করলো, এইটা দিয়ে কিছু কিছু ধরা হইলো, আপনারাও দেখছেন, হ্যাঁ ব্যাপক ধরা হইতেছে, মারা হইছে, কিন্তু কেউ আসলে কিছু জানতাম না। এইবার যখন খোমেনি মারা গেল, তখন যে বেরিল কি জানেন, ওই যে মোসাদ আর সিআই এর গুপ্তচর ধরার জন্য যাদের নেওয়া হয়েছিল, যে 45 জন, তার যে প্রধান ছিলেন, উনি আবার মোসাদের গুপ্তচর। উনি প্রায় 30 বছর ইরান সরকারের পা কেমন চাটছেন, যে ইরান সরকারও বুঝতে পারেনি, তারাই বানাই দিছে মোসাদের গুপ্তচর ধরা প্রধান। এবং উনি নিজেই মোসাদের অরিজিনাল গুপ্তচর, উনি বলে দিছেন যে কে কোথায় আছে, মেরে দিছে, শেষ। এটা এখন জানা যাচ্ছে। আর এটা স্বীকার করলো কখন, খোমেনি মারা যাওয়ার পরে, সবকিছু মারা যাওয়ার শেষ হওয়ার পরে, যে আমেরিকা, ইসরায়েল, ইউরোপিয়ান বিভিন্ন বড় বড় পত্রিকাগুলোতে এটা ফ্লাশ হয়ে গেল যে এই ভদ্রলোকই সেটা। যেমন ইরানের এর আগের যতবারে যে পারমাণবিক ইসলামতে হামলা হইলো, এটা কেউ জানতো না কে কিভাবে করতেছে বা ইরানের সায়েন্টিস্টরা কিভাবে মরতেছে। শেষ পর্যন্ত দেখা হানি ট্র্যাপে এক মহিলা, উনি মোসাদের গুপ্তচর ছিলেন, উনি এই কাম ঘটাই দিছে। এই ঘটনাটা আপনারা বুঝছেন, যে মোসাদের গুপ্তচরকে বানানো হইলো যে মোসাদ ধরার জন্য, আর সে এবার খোমেনিরে মাইরা দিল। এই হয়েছে যে মোসাদ আর সিআইএ। তো ঠিক সেম অবস্থা এখন আওয়ামী লীগের। কারণ হচ্ছে, আমি বলি আপনারে, আমি কারো নাম উচ্চারণ করবো, তো বললে বুঝা যাবেন, আপনারা বললেই বুঝা যাবেন। এখন বিভিন্ন জায়গায়, মানে আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, অমুক লীগ, তমুক লীগ, তাঁতি লীগ, সবাই
এক একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। হঠাৎ হঠাৎ দেখবেন একজন যে অমুক ভাইকে অমুক অঞ্চলের মানে কমিটির বিষয়ে দায়িত্ব দেওয়া হলে, অল্প কয়দিন আগেই একটা কমিটি আপনার বলা হইলো যে এই কমিটির রিপাবলিশ করা হবে, মানে কিছু কিছু আনকোরা লোকজন আনা হবে যারা আন্দোলন সংগ্রামে আরো বেগবান করবে বা দলকে গুছিয়ে নিতে সাহায্য করবে। সেই কমিটির এক ভাইকে বসানো হলো। ওনার বাপ আবার হচ্ছে যে উনি যে অঞ্চলের অধিবাসী সেই অঞ্চলের বিএনপির নেতা হইল। ছেলে বিশাল আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ পুনর্গঠনের কাজে জান দিচ্ছেন, আর ওনার বাবা কোথায় আছেন? বিএনপি নেতা। ঠিক এভাবে পাবেন কিছু এমপি আছেন যারা ব্যাপক নেতা, এমপি পর্যন্ত হয়েছেন, ওনাদের ভাইরা বড় বড় বিএনপি নেতা। কিছু কমিশনার পাবেন, আরো এরকম বহু পাবেন যাদের পরিবারের মধ্যে মিনিমাম বাপ ভাই জামাত বা বিএনপি করে, আর ওনারা আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ এদেরকে দিয়ে আবার পুনর্গঠন। এখন আমার একটা প্রশ্ন, বলেন ওই যে একটু আগে যে বললাম ইরানের ওই মোসাদের সেই লোকের কথা, যিনি মোসাদেরই লোক, তিনি কি আসলে কি ইরানের এই মোসাদের পক্ষে বা আমেরিকার পক্ষে যারা কাজ করছে তাদের সবাইকে মারছিল, নাকি আয়ু আসার জন্য 2-4 জন বেহুদা মরছিল, আর ঠিক ওদের কার্যক্রম আইসা খোমেনি নিয়ে মারলো? তো ঠিক সেম অবস্থা এখন আওয়ামী লীগের। আপনি বুঝেন যে যেই ব্যক্তিগুলোর পরিবার বাপ ভাই মা তারা বিএনপি জামাত করে, তাদের সন্তান তাদের পুত্ররা আইসা যখন আওয়ামী লীগ পুনর্গঠনে লাগবে, তার সেও তো চাইবে যে 10-12 জন গুপ্ত বিএনপি জামাত করে এরকম লোক আমি রাখি, যাতে অদূর ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলেই আমার বাইচা যাইতে পারে, ওরা আমার বাঁচাই দিবে। ঠিক নয় কি? সাদেক কাইমদেরকে যারা ঢুকাইছে আওয়ামী লীগের যেসব লোক যেসব ভাইয়েরা সাদেক কাইমদের, তাদের অবস্থাটা দেখেন, বহাল তবিয়ত আছে, কোনো সমস্যা নেই। ওনারা কিন্তু বেঁচে আছে, ওনাদের কোনো সমস্যা নেই। এই জন্য আমি যে বলি যে সবই খারাপ, না না না, লক্ষ কোটি ভালো লোক আছে। যেমন তৃণমূলের যেসব কর্মী ভাইয়েরা আছে, আমার ভাই বোনরা আছে যারা এখনো বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এই ফেসবুক লেখালেখি সব করছেন, তাদের মধ্যে এই 2 নম্বরিটা নেই। 2 নম্বরটা খুব হাই লেভেল নেতাদের ভিতরে। তা আওয়ামী লীগ এখনো ওগুলারই চিহ্নিত করতে পারে নাই। যে আওয়ামী লীগ কেন এইটা বলতে পারে না যে এই নেতার মধ্যে এই কারাপশন আছে, এই নেতার বাপ অমুক, এই নেতার ভাই অমুক, এগুলোর একটু সাইড করো, এটা করতে পারে না। বরঞ্চ ওদেরকে আবার নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে, এই অঞ্চলের কমিটি গঠন করো, এই অঞ্চলে এই করো, যার কারণে আসলে কোনো কিছুই হচ্ছে না। এখন অনেকে আর বলতে পারে ভাই ওই অমুক ভাইয়ের বাপ বিএনপি করে, অমুক ভাইয়ের ভাই বিএনপি করে, তাতে কি? ওনারা তো আমাদের পয়সা দিচ্ছে কিছু, ওনারা তো আমাদের ছেলে পেলেরে দিচ্ছে, ওনারা তো অমুকের নিয়েছে, যে মানে কষ্টে আছে ওনার পড়ালেখার দায়িত্ব নিয়েছে, অমুক ছাত্রলীগের ভাই মারা গেছে ওনার স্ত্রীর দায়িত্ব নিয়েছে। ভাই এগুলো সব আইওয়াস। ওই যে আবারও বলি, ওই ইরানের কথাটা চিন্তা করেন, যেই মোসাদের লোককে আইআরজিসির প্রধান বানান দেওয়া হইল, যার নেতৃত্বে মোসাদ ধরবে, সেই বেটাই মোসাদের এজেন্ট। তো হয়তো 2-4-5 জন ধরাই দিছে আর কি, যে এগুলো ছোটখাটো আছে, এগুলো ধরাই দাও, এগুলো ফিনিশ করো, কিন্তু বাকি সিস্টেম তো বাইচা যাবে। এই অবস্থা। এখন আওয়ামী লীগের নেতারা বুঝতেছি কিনা জানি না, আমি বলবো না যে ওনারা বুঝে না, না ভাই, আমার চেয়ে বহু বুদ্ধিমান, ওনারা বুঝে। ওনারা জানে না যে আওয়ামী লীগের এখনকার যে ম্যাচটা বা এখনকার যে অবস্থানটা, এটা একরকম টেস্ট ক্রিকেট, এটা টি-20 ম্যাচ না। টি-20 ম্যাচ তো দেখছেন 20 ওভার বল করবে, ধাই ধাই মারতাছে। এর আগে ছিল ওয়ানডে ম্যাচ, টি-20 আছে অল্প কয়দিন, এর আগে ছিল ওয়ানডে ম্যাচ, 50 ওভারের ম্যাচ, 35 ওভার পর্যন্ত ঠুকাইতো। এর পরের 15 ওভার 5 ওভার পর্যন্ত মিডিয়াম রেঞ্জে মারতো, লাস্ট 10 ওভার উড়াইয়া মারতো। ওয়ানডে ম্যাচ। আরেকটা ছিল হচ্ছে টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচটা অবশ্য এখন খুব একটা দেখা যায় না। একসময় দেখতাম ব্রায়ান লারা খেলতো টেস্ট ম্যাচ, 5 দিনের ম্যাচ, ঠুকাইতেই আছে ঠুকাইতেই আছে ঠুকাইতেই আছে। হায় রে অবস্থা, মানে এরা সারা দিনে মিলে ঠুকাইয়া 20 রান তুলতো না। তা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে হচ্ছে যে সেই টেস্ট ম্যাচের খেলা, এটা বুঝেন কিনা জানি না। কারণ হচ্ছে আপনার কেউ যদি মনে করেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে আপনার শক্তি, না রে ভাই। আমার কি মনে হয় জানেন, যে নিষেধাজ্ঞা তুলবে কি, যেই আইন আপনার সংশোধন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই আইনটা যদি সংসদে পাশ না হয়, অটোমেটিক নিষেধাজ্ঞা তুলে দেবে। তো নিষেধাজ্ঞা তুলে দিলে হবে কি, আপনাদের কি লগে লগে কি বলে দিবে যে আপনাদের বিরুদ্ধে যা মামলা করেছে সব খারিজ, আপনারা ফ্রিলি শার্টের কলার উড়াইয়া যাবেন, যেটা ইউনূস সাহেবের ব্যাপারে করছেন, যেটা এই যে 24শে আগস্টের 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা, ওইরকম হবে না। যদি আপনারা বুঝে থাকেন এটা ভুল, তাহলে আমাদের অবস্থাটা কি?
এখনো নিষেধাজ্ঞার মধ্যে যে অবস্থা, নিষেধাজ্ঞা উঠে গেল সেম অবস্থা। আমাদের অবস্থা কিন্তু পরিবর্তন হবে না। মিছিল করবেন, মিটিং করবেন, ধরবেন, মারবেন, গিরাইব, এটাই তো। তো এইটা টেস্ট ম্যাচের মতো, যে আপনার ওই ক্যাটস অ্যান্ড মাউস, ইঁদুর বিড়ালের খেলার মতো। আমরা এদিকে মিছিল করবো, ওরা এদিকে আটকাবে, আমরা আবার পাল্টা মিছিল করবো, এদিকে আটকাবে, এই খেলাটা চলবে। কিন্তু আমরা জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াইতে হবে, পাবলিক নামতে হবে রাস্তায়, দুঃশাসনের বিরুদ্ধে নামতে হবে। এখন আপনারা মনে করতে না আমাদের নিষেধাজ্ঞা তুলে নিলেন আমরা পরের দিন ক্ষমতা, কেন ভাই? আমেরিকা তো আপনাদের এখন হেল্প করবে না, কারণ আমেরিকার যা যা পাওয়ার সব মাইনা নিয়ে আসছে। ভারতের যেটা চাওয়ার যদি ভারতের বিপক্ষে না করে, তাহলে ভারত এখন কে বিএনপি এলো ক্ষমতায় না আওয়ামী লীগ এলো ক্ষমতায়, সেটার কোনো দরকার নেই। হ্যাঁ, ভারতকে থ্যাঙ্কস দিতে পারেন, আমাদের নেত্রীকে নিয়ে বাঁচাইছে ওইখানে রেখা, ভারতে রেখা। আমাদের হাজার দশেক নেতাকর্মী ওখানে আছেন, ওদের বাঁচায় রাখছে এটার জন্য। কিন্তু ভারতেরা এত দায় পড়ে না যে আইনা আপনাদের ক্ষমতায় বসে, কি কারণে? আপনাদের কাছ থেকে যা পাইতেছে তা যদি বিএনপি দেয় তাহলে সমস্যা কি? কোনো সমস্যা তো নেই। তো এই যে টেস্ট ম্যাচ হচ্ছে, এইটা আসলে বুঝার মতন সক্ষমতা আওয়ামী লীগের আছে কিনা সেটা বুঝতে হবে। আর ওই সমস্ত নেতাদেরকে একটু সাইড করেন, যাদের পরিবারে ওই যে বাপ ভাই, অনেকে বলবে যে ভাই আমার বাবার সাথে সম্পর্ক নাই, আমার ভাইদের সাথে সম্পর্ক নাই, কিন্তু একই পাতে খায়, একই বিল্ডিং এ থাকে, একই নাস্তা করে, একই কমান্ড মানে, এরপরও এখন বললো যে নাই। তো এরা দিয়া পুনর্গঠন কইরা কোনো গঠনই হবে না, বরঞ্চ যে অবস্থা এখন আছে তার চাইতে আরো খারাপ হইতে পারে। 10 বছর 15 বছরের অপেক্ষা হইতে পারে। আপনারা জানেন পিন্টু সাহেব, সাম্প্রতিক আব্দুস সালাম পিন্টু অথবা আব্দুস সালাম সাহেব, যিনি বর্তমানে ঢাকার মেয়রের দায়িত্বে আছেন, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছেন, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর। এর আগে তিনি জাতীয় পার্টির বড় নেতা ছিলেন, বিএনপির বড় নেতা ছিলেন, এবং বর্তমানে তিনি ঢাকার মেয়রের দায়িত্ব পেয়েছেন। অর্থাৎ আগামীতে নির্বাচন হলে তিনি মেয়র হিসেবে নির্বাচন করবেন, সেটাই কিন্তু ইঙ্গিত আমরা বুঝলাম। এতে কোনো সমস্যা নেই, বিজ্ঞ মানুষ, দলের দীর্ঘদিনের লোক, পলিটিক্যালি রাজনৈতিক দল যাকে মনে করে যোগ্য তাকে দিবেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু তিনি যে কথাটি বললেন যে বেতন দেওয়ার মতো টাকাও নাকি বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন, বড় শহর, রাজধানী শহর ঢাকার কোষাগারে নেই, অর্থাৎ বেতন দিতে পারবেন সেই অবস্থাও নেই। এই যে ঢাকা সিটি কর্পোরেশনকে দেউলিয়া করে গেল, এর আগের যিনি অ্যাডমিনিস্ট্রেটর তিনি যেটা বলছেন যে 1450 কোটি টাকা তারা 14,050 কোটি টাকা তারা রেখে গিয়েছেন। আর নাসিরুদ্দিন সাহেব বললেন, আব্দুস সালাম সাহেব বললেন যে মাত্র 25 কোটি টাকা রেখে গেছেন। তা এখন এই যে পার্থক্যটা কেন, টাকা আসলে কোথায় গেল, এটা একটু খতিয়ে দেখা দরকার। এখন সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, বাংলাদেশকে শাসন করবে একটি রাজনৈতিক দল, একটি রাজনৈতিক শক্তি। শুধু বাংলাদেশকে নয়, পৃথিবীর সমস্ত দেশে সমাজতন্ত্র, রাজতন্ত্র, গণতন্ত্র, স্বৈরতন্ত্র, আপনি যেই তন্ত্রই বলেন, সমস্ত তন্ত্রের মূল কথাই হলো তারা একটা রাজনৈতিক দলের আবরণে কিন্তু রাষ্ট্র পরিচালনা করে। এর কারণটা হচ্ছে রাষ্ট্র হচ্ছে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন। এই পলিটিক্যাল অর্গানাইজেশনে যদি কোনো রাজনীতিবিদ না থাকে, রাজনীতিবিদের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সেটা ফাংশনিং করতে পারে না, কোথাও করেনি। যেমন মনে করেন মসজিদের যিনি ইমাম হবেন, ওয়াজ করবেন, তার অবশ্যই ইসলামিক জ্ঞান থাকতে হবে। অর্থাৎ তিনি যে লাইন থেকেই আসেন, তিনি মসজিদ হলে প্রথমত মুসলিম হতে হবে, দ্বিতীয়ত তিনি ইসলামিক জ্ঞান সম্পন্ন হতে হবে। তাহলেই তিনি কিন্তু নামাজ পড়াতে পারবেন, ওয়াজ করতে পারবেন, ইসলামিক ওয়াজ। তা না হলে তার কথা কেউ শুনবে না। একজন ভিন্ন ধর্মী মানুষ ইসলাম সম্পর্কে বয়ান দিবে আর মানুষ চোখের জল পেলে সেটাকে মেনে নিবে, সেটা ভাবা যায় না। তো ঠিক তেমনি পৃথিবীর যে কোনো দেশ লং রানে শাসন করবে রাজনীতিবিদেরা। রাজনীতিবিদদের দোষ থাকবে, রাজনীতিবিদদের গুণ থাকবে, রাজনীতিবিদ আসবে, রাজনীতিবিদ যাবে, কিন্তু রাষ্ট্র তার জায়গায় থাকবে। এটাকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। কিন্তু গেলবারে কি হলো যে
ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলেন তিনি মনে করলেন যে তিনি দেশের মালিক হয়ে গেছেন। সকালে এবং বিকেলে রাজনীতির সাথে সম্পর্ক নেই, কাছাকাছিও নেই, সেই রকম লোক দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করলেন। তারা দেশটাকে লুটে পুটে খেয়ে, এই যে মনে করেন আমেরিকার থেকে মোসালা আলী রিয়াজকে নিয়ে এসছে, এই মোসালা আলী রিয়াজকে এনে সংবিধান সংশোধন এবং সংবিধান সংস্কার বা নতুন সংবিধান প্রণয়ন অথবা এবং গণভোট নামে যেই তামাশাটা বাঙালি জাতি দেখলো গত 15-16 মাস জুড়ে, এখন দেখা যাচ্ছে সেটা স্ক্র্যাপ, অর্থাৎ সেটার কোনো ভ্যালু আইনত নেই, জনগণের কাছে নেই এবং হিস্ট্রিক্যালিও এটার কোনো ভ্যালু কখনো থাকবে না। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে কোর্টে এটা চ্যালেঞ্জ হয়েছে। কোর্টে যখন কোনো বিষয় চ্যালেঞ্জ হয়, কোর্ট প্রাইমারিলি দুইটা জিনিস দেখে। প্রথমত দেখে যে প্রসিডিউরালি এটা রাইট আছে কিনা, অর্থাৎ একটা সাংবিধানিক ইস্যু এখানে জড়িত আছে কিনা। যদি সেটা থাকে তাহলে তারা প্রথমত এই রিটটি গ্রহণ করে। গ্রহণ করার পরে তারা প্রাইমারিলি প্রাইমা ফেসি আছে কিনা সেটা দেখে। সেটা দেখার পরে যদি মনে হয় যে প্রাইমা ফেসি কোনো কেস এখানে নাই, তখন সামারিলি এটাকে রিজেক্ট করে দেয়। আর যদি দেখে যে না, এটাতে প্রাইমা ফেসি বিষয় আছে, কনস্টিটিউশনের লঙ্ঘন হওয়ার বিষয় এখানে আসলেই আছে, তখন তারা গভর্নমেন্টের বরাবরে, গভর্নমেন্টের এগেনস্টে রুল জারি করে, অর্থাৎ কারণ দর্শাও, শো কজ, এবং গভর্নমেন্টকে একটা সময় দেওয়া হয়। এই সময়ের ভিতরে গভর্নমেন্ট যদি সন্তোষজনক কোনো জবাব না দিতে পারে, সেই ক্ষেত্রে ওই রিটের আলোকে যেই জিনিসটাকে অবৈধ বা বাতিল বা নাল অ্যান্ড ভয়েড অথবা আলটা বায়াস, কর্তৃত্ব বহির্ভূত হিসেবে ঘোষণা করার দরকার, হাইকোর্ট সেটা করে। সেটার বিরুদ্ধে যারা ক্রুদ্ধ সংক্রুদ্ধ তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। এখন বর্তমানে আমরা দেখেছেন যে সবাই বলেছে যে গণভোট করে এবং সংবিধান সংশোধনের শপথ নেওয়ার জন্য আদেশ দিয়ে প্রেসিডেন্ট যে বিধিটি জারি করেছেন সেটি নাল অ্যান্ড ভয়েডের জন্য সুপ্রিম কোর্টে একদল লয়ার গিয়েছেন এবং সুপ্রিম কোর্ট সরকারের বিরুদ্ধে অলরেডি শোকজ দিয়েছে। আলটিমেটলি যারা সাধারণত অল্প বোঝে তারাও জানে যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এখন কেউ কেউ বলছে জুলাই আন্দোলন যেহেতু একটা বিশেষ আন্দোলন, সেই আন্দোলনের স্পিরিট হিসেবে এটা থাকা দরকার। কিন্তু ভাই, আন্দোলনের স্পিরিটের শপথ তো আপনারা নেননি। আপনি ডক্টর ইউনূসের শপথটি দেখেন, উনি সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েছিলেন এবং সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়ে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল গংরা সংবিধানকে বুলন্টিত করেছে এবং এই সংবিধানকেই রেপ করেছে। এখন এর জন্য এদের বিচার এই জমিনে হতে হবে, টুডে অর টুমরো। দ্বিতীয় কথাটি হলো, আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতিকে যেখানে মনে করেন যে সরকার যারা চালাবেন লং টার্ম, তারা নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নিয়ে কার কাছ থেকে বিমান কিনবেন, কার কাছ থেকে সেতু তৈরি করার জন্য জিনিসপত্র কিনবেন, কার কাছ থেকে লোন নেবেন, বাংলাদেশের কাকে কি দিবেন না দিবেন সেটা তারা নির্ধারণ করবে। কিন্তু যারা উড়ে এসে জুড়ে বসেছে, যারা নিজেকে জীবনে একবার ওই ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য বসেছে, তারা যখন বিমান কেনার জন্য, বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করার জন্য, বন্দর দিয়ে দেওয়ার জন্য, করিডোর দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, তখন বুঝতে হবে তাদের ভেতরে, তাদের মাথায় আসলে সত্যিকার অর্থে কোনো বুথ চেপেছে। সেই বুথ এখন বাংলাদেশের অর্থনীতিকে শূন্য করে দিয়েছে। ডক্টর ইউনূসের 17 মাস সময়ে পৃথিবীর কোনো দেশটি থেকে একটি পয়সাও বিনিয়োগ আসেনি। লক্ষ লক্ষ ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, অসংখ্য লক্ষ লক্ষ ফ্যাক্টরির শ্রমিকের কাজ চলে গিয়েছে। লক্ষ লক্ষ ফ্যাক্টরি বন্ধ হয়নি, আসলে আমাদের লক্ষ লক্ষ ফ্যাক্টরি নাইও। হাজার হাজার শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক ফ্যাক্টরিতে কাজ করে, তাদের অসংখ্য মানুষের চাকরি চলে গেছে। প্রাইভেট উদ্যোগে, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে অথবা নতুন করে কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়, এই 17 মাসে সেটিও হওয়ার সুযোগ হয়নি। উপরন্ত বাংলাদেশের যে রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন, 53 বছরের যেটুক তৈরি হয়েছিল সেটুককেও তারা মব নামের তাদের কথিত এই পেশার গ্রুপ দিয়ে ধ্বংস করে দিয়েছে। সুপ্রিম কোর্টের জাস্টিসরা বলতে শুনেছি, পত্রিকায় এসছে যে আমরা ভয় পাচ্ছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা বলছেন আমরা ভয় পাচ্ছি, যার জন্য আমরা কোনো রোল দিতে পারছি না। লক্ষ লক্ষ মানুষের নামে গায়েবী মামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলকভাবে ঘুষ আদায় করা হচ্ছিল। তো এইরকম অবস্থায়
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় এসছেন। তো ক্ষমতা আসার পরে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে আশা, সেটা পূরণ এখন তিনি করতে চাইবেন। কিন্তু কি দিয়ে পূরণ করবেন? আমাদের যে বিদেশে যে আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং যায় আমেরিকার সাথে নানান ঝামেলায়, আমাদের যে যে গার্মেন্টস থেকে যে প্রোডাকশন আসবে সেটাও খুব খারাপ অবস্থায় আছে। তুলা নিয়ে সমস্যা, ভারতের সাথে সমস্যা, যার কারণে 15 থেকে 20% এখানে আমাদের গার্মেন্টস ব্যবসা অলরেডি কমে গেছে এবং বৈষয়িক এই অবস্থা এটা আরও কমের দিকে যাবে। এক, দ্বিতীয়ত আপনি যদি দেখেন যে মধ্যপ্রাচ্য থেকে আমাদের যে 70 লাখ শ্রমিক যে টাকা পাঠায়, এই 70 লাখ শ্রমিকের সাথে আমাদের প্রায় 3.5 কোটি মানুষ জড়িত। 70 লাখ বলতে পড়ে 7 মিলিয়ন। প্রত্যেক জনের সাথে 5 জন করে ফ্যামিলি মেম্বার থাকলে 5 7 35, 350, তার মানে 350 লাখ মানে হচ্ছে 3,50,00,000। এই 3,50,00,000 মানুষের জীবন জীবিকা হুমকির সম্মুখীন হচ্ছে। গালফ ওয়ারে যদি আরও কন্টিনিউ হয়, সেটার যে কি বুমেরাং হবে, কি বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সারা বিশ্বের জন্য, ইভেন আমেরিকার জন্য, সেটা কল্পনাও করা যায় না। তাই এমত অবস্থায় যে আগামী দিনগুলোতে শুধু ঢাকা শহর নয়, ঢাকা সিটি কর্পোরেশন নয়, চিটাগং সিটি কর্পোরেশন, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, যেই সব সিটি কর্পোরেশনে রয়েছে সবার অবস্থাই কিন্তু খারাপ। এর ফলে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেটা সত্যিকার অর্থেই একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবং এই ডক্টর ইউনূসের সরকার, যিনি বলছিলেন যে সারা পৃথিবীতে আমরা যাব না, পৃথিবীর মানুষ আমাদের কাছে আসবে, এখন পৃথিবীর মানুষ আমাদের কাছে আসা তো দূরের কথা, পৃথিবীর মানুষ এখন আমাদেরকে আর রাষ্ট্র হিসেবে কনসিডার করছে না। কেউ আমাদের এখানে ইনভেস্ট করছে না, কেউ আমাদেরকে লোন দিচ্ছে না, কেউ আমাদের এখানে কোনো প্রজেক্টকে অ্যাপ্রুভ করছে না, আমাদের থেকে কিনছে না, বিক্রিও করছে না। এমতো অবস্থায় তিনি একে একে অনেকগুলো চুক্তি করে গেলেন আমেরিকার সাথে, যে তুলা কিনতে হবে শুধু আমেরিকা থেকে। এখন আপনি বোঝেন, আমেরিকার দামে তুলা যদি কিনে যদি আমাদের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিংকে ব্যবহার করতে হয়, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের যে পোশাক, সেটার দাম 20 ভাগ বেড়ে যাবে। এবং আরও কিছু বিষয় আছে যে আপনি এই আমেরিকা যাদেরকে চায় না তাদের কাছ থেকে কোনো কিছু কিনতে পারবেন না, তাদের সাথে চুক্তি করতে পারবেন না। সেই ক্ষেত্রে চায়না হচ্ছে আমেরিকার ডাইরেক্ট শত্রু। এখন চায়নার সাথে যদি আমরা কর্মকাণ্ড না করতে পারি, ব্যবসা বাণিজ্য না করতে পারি, তাহলে আলটিমেটলি বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? অর্থাৎ আপনি বাধ্য হয়েই চায়নার বিকল্প জায়গা খুঁজবেন। চায়নার বিকল্প কোথায়? ভারত। তো ভারতের সাথে তো বাংলাদেশের সম্পর্ক ভালো না, তাহলে কোথায়? ভিয়েতনামও তো উন্নয়নশীল দেশ। সেই ক্ষেত্রে আপনি কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এরকম কোনো দেশ যদি খুঁজতে যান, যেখানেই যাবেন তাদের জীবনের মান উন্নত এবং শ্রমিকের মজুরি বেশি, যার জন্য ওদের প্রোডাক্টের দামও বেশি। তাহলে আমরা সত্যিকার অর্থেই কিন্তু একটা বিপদের মধ্যে আছি। তারপরে দেখেন যে আমাদের আমেরিকা থেকে মানে 14টি বোয়িং নাকি কি কেনার জন্য, বিমান কেনার জন্য চুক্তি করে বসে আছেন। এই যে 14টি বিমান কেনার মতো অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের এই মুহূর্তে আছে কিনা, যদি না থাকে সেই টাকা কে দিবে, সেই টাকার সুদ কারা দিবে, এবং সেই টাকা এই চুক্তি করার জন্য কত টাকা ঘুষ লেনদেন হয়েছে সেটাও একটু ভেবে দেখা দরকার। ঢাকা সিটি কর্পোরেশনে একদিকে টাকা নেই, আরেকদিকে 14,000 কোটি টাকার কাজের অর্ডার দিয়ে বসে আছেন, কার্য আদেশ দিয়ে বসে আছেন। এই টাকা কোত্থেকে আসবে? এই কার্য আদেশ দেওয়ার পিছনে, এক একটা কার্য আদেশের পিছনে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়েছে। এখন এই অবস্থায় দেশ, সমাজ, রাষ্ট্র কোথায় যাবে, এবং এই সমাজকে, এই রাষ্ট্রকে আমরা কিভাবে রক্ষা করব, সেটা একটা বড় প্রশ্ন। বিএনপি সরকার দীর্ঘ 17 বছর পর বিএনপি ক্ষমতায় এসছে, একটা রাজনৈতিক দলের সরকার। এখন সমস্ত বোঝা গিয়ে তাদের উপরে পড়েছে, কারণ বাংলাদেশ শেখ হাসিনা যখন ছিল উন্নয়নের গতিতে ছিল, এবং বাংলাদেশ উন্নয়নশীল শুধু নয়, এটা মধ্য আয়ের দেশে পরিণত হয়েছিল। এখন আমাদেরকে আবার ওই নিম্ন আয়ের দেশে রূপান্তর হতে হবে। এই অবস্থায় আমরা সত্যিকারে দেখতে হবে যে ভবিষ্যতে এই রকম কোনো জঙ্গি সরকার, এই রকমের কোনো অনির্বাচিত সরকার যেন আমাদের দেশে আর না আসতে পারে। আপনি দেখেন শেখ হাসিনা যে কথা বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নামে এই রকম মঈনুদ্দিন, ফখরুদ্দিনেরা যেভাবে 2 বছরের জন্য ঢুকে গিয়েছিল, ভবিষ্যতে আরও কেউ 2-4 বছরের জন্য ঢুকে যেতে পারে। তার কথাটা দার্শনিক দিক থেকে যদি চিন্তা করে দেখেন, তাহলে আপনারা বুঝবেন যে সত্যিকার অর্থেই বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি ভেবেছিলেন সেটাই কিন্তু ঘটেছে। যদি আমরা সবাই, রাজনৈতিক দলসমূহ যদি একভাবে যদি এই বিষয়টাকে
গ্রহণ করতাম তাহলে 14 সালের নির্বাচন বিএনপি বর্জন করতো না। বিএনপি বর্জন না করলে 14 সালে ক্ষমতায় না যেতে পারলেও 18 সালে ক্ষমতায় যাওয়া সম্ভব ছিল। 18 সালে ক্ষমতায় গেলে এবং পট পরিবর্তন হলে বাংলাদেশের রাজনৈতিক আকাশে যে দুরবস্থা সেটা কখনো তৈরি হতো না। এই জিনিসগুলোকে আমরা আসলে বৈজ্ঞানিক ইস্যু নয়, এটা হচ্ছে দার্শনিক তথ্য, এটা হচ্ছে রাজনৈতিক তথ্য, বাস্তব তথ্য। এই তথ্যগুলোকে আমরা গ্রহণ না করে ইগো ধরে বসে থেকে রাজনীতিকেই শুধু ধ্বংস করিনি, দেশকেও আস্তে আস্তে ধ্বংসের কাছাকাছি নিয়ে গেছি। ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুলদের মতো বাটপাররা এসে দেশের ক্ষমতা গ্রহণ করে দেশের 12টা বাজিয়েছে, দেশকে 7 তালা করার পরিবর্তে নিচ তালায় ঢুকিয়ে দিয়েছে। আসুন এই জানোয়ারদের, এই রাষ্ট্রবিরোধীদের, এই দুর্নীতিবাজদের, এই সাংবিধানিক ব্যক্তিদের বিচার যেন বাংলাদেশের সুপ্রিম কোর্টে, বাংলাদেশের কনস্টিটিউশনের ভিত্তিতে হয়, সেই জন্য আমরা সোচ্চার হই।